নমস্কার। আমার ক্লায়েন্টস যারা ইউটিউবার ফলোয়ার্স, বন্ধু বান্ধব, ল স্টুডেন্ট, জুনিয়র্স আমাকে রিকোয়েস্ট করেছেন যে 7.1, 7.2 এবং 7.3 নিয়ে একটা ডিটেলস ভিডিও করতে, যেটা মোটামুটি সব কিছু কভার করবে। একটু ফাঁকায় আছি, একটু ছুটিতে আছি, সুযোগ পেয়েছি, তাহলে একটু ইন ডিটেলসে বলি। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ এটা মোটামুটি 7.1, 7.2, 7.3 নিয়ে একটা ডিটেলস ভিডিও এবং প্রত্যেকের কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে। যে ল্যান্ডলর্ড বলুন, টেনেন্ট বলুন, সকলেরতেই কাজে লাগবে। ফার্স্ট অফ অল 7.1, 7.2, 7.3 সমন পৌঁছনোর 30 দিনের মধ্যে বা এক মাস, বলতে গেলে ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিন, 1 ক্লিয়ার মান্থ বা 1 মান্থের মধ্যে, সমন পৌঁছনোর 1 মান্থের মধ্যে 7.1, 7.2 পিটিশন কোর্টে ফাইল করতে হবে এবং ভাড়াটাও 1 মাসের মধ্যে জমা দিতে হবে, অ্যাডমিটেড এরিয়ার অফ রেন্ট উইথ 10% ইন্টারেস্ট কোর্টে জমা করতে হবে উইদিন এ 1 মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স। একদিনও যেন ডিলে না হয়। যদি একদিনও ডিলে হয় এবং 7.2 অ্যাপ্লিকেশানে হিয়ারিংয়ের সময় যদি সেটা ধরা পড়ে, তাহলে কিন্তু 7.1 রিজেক্ট হয়ে যাবে, 7.2ও রিজেক্ট হয়ে যাবে। কারণ এখানে সেকশন 5 কন্ডোনেশন অফ ডিলের কোনো স্কোপ নেই। প্রচুর জাজমেন্ট হয়ে গেছে এই পয়েন্টে। সুতরাং প্রথমেই টেনেন্টদের সাবধান করে দিই, ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স, অথবা যদি সামান্স সার্ভিস না হয়, ফ্রম দ্য ডেট অফ নলেজ অফ দ্য স্যুট 1 মান্থ, উইদিন 1 মান্থ ভাড়া, অ্যাডমিটেড এরিয়ার্স অফ রেন্ট উইথ 10% ইন্টারেস্ট যেন কোর্টে জমা পড়ে যায়, নালে ডিফল্টার হয়ে যাবেন। 7.1, 7.2 রিজেক্ট হয়ে যাবে, 7.3 অটোমেটিক অ্যালাউ হয়ে যাবে। এবার 7.1 যখনই আপনি করবেন, সবসময় মানে আপনি যেটা অ্যাডমিট করছেন যে ভাড়াটা ডিউ আছে, সেটা উইথ 10% ইন্টারেস্ট দিয়ে কোর্টে জমা করে দেবেন। আর 7.2তে বিচার হবে যে উনি আপনার ল্যান্ডলর্ড কি ল্যান্ডলর্ড নন, বা আরও ভাড়া দেওয়া বাকি আছে কি না, বা আপনি যে ভাড়াটা দিচ্ছেন সেটা সাফিসিয়েন্ট কি না, সেটা বোনাফাইড ডিপোজিট কি না, সেটা কোনো ব্যাড ডিপোজিট নয়, এইগুলো প্রমাণ হবে 7.2 হিয়ারিংয়ের মাধ্যমে। 7.1 এবং 7.2 হিয়ারিং কোনো সাক্ষীর দ্বারা হয় না, অটোমেটিক হিয়ারিং হয় অ্যাডভোকেট ভার্সেস অ্যাডভোকেট। এখানে কোনো সাক্ষীর দরকার লাগে না। পুরনো প্রভিশনে লাগতো, এখন লাগে না। এবার 7.2 হিয়ারিংয়ে যদি দেখা যায় যে আরও আপনি যে জমাটা দিয়েছেন 7.1 হিয়ারিংয়ের সময় সেটা ইনসাফিসিয়েন্ট বা পুরো ভাড়া জমা হয়নি, তখন 7.2তে কোর্ট অর্ডার করে বাদবাকি ব্যালেন্স ভাড়া জমা করতে। আর যদি দেখা যায় যে ভাড়াগুলো ইল্লিগালি ডিপোজিট হয়েছে, বোনাফাইড নয়, তাহলে আবার কোর্ট অর্ডার করবে যে পুরো ভাড়া জমা দিতে। সেটা 7.2তেই বিচার হবে। আর ল্যান্ডলর্ড টেনেন্টের রিলেশনশিপটা একটা নতুন করে ইস্যু ফ্রেম হয়ে সেইখানে বিচার হবে, ইস্যুর মধ্যেটা ঢুকে যাবে। অনেকে কি করেন যে ও আমার ল্যান্ডলর্ড নয়, আমি 7.1, 7.2 কেন করব? এইখানেও একটা টেকনিক্যালি ভুল হয়। আপনার কাছে যখন উচ্ছেদের মামলা করেছেন, তখন আপনি অবশ্যই, সে যদি আপনার ল্যান্ডলর্ড নাও হন, তাহলেও 7.1, 7.2 করবেন। যদি আপনি অন্য ল্যান্ডলর্ডকে ভাড়া দিয়ে থাকেন, তাহলে 7.1 আর করার দরকার নেই, শুধু 7.2 করলেই হবে। কারণ আপনি অলরেডি অন্য লোককে ভাড়া দিচ্ছেন, যে আপনাকে টেনেন্স হিসেবে অ্যাকসেপ্ট করেছে, তাকে ভাড়া দিয়ে যাচ্ছেন বহুদিন থেকে। সেখানে আপনি শুধুমাত্র 7.2 করে সেই ল্যান্ডলর্ডশিপটাকে চ্যালেঞ্জ করবেন যিনি মামলা করেছেন, এবং সেখানে বলে দেবেন ইনি ভাড়া পেতে বাধ্য নন, ইনি ভাড়া পাবেনও না, কারণ আমার ল্যান্ডলর্ড অন্য, ইনি ভুল মামলা করেছেন, বা আমি ওনার টেনেন্ট নই। সেইটা বিচার হবে 7.2তে। কিন্তু অনেকেই কী করছেন, কিছু কিছু কেস আমার হাতে এসছে, চেঞ্জ ব্রিফ, সেখানে 7.1, 7.2 করেননি, অন দ্য প্লি যে ও আমার ল্যান্ডলর্ডই নয়, সুতরাং 7.1, 7.2 না করে ডাইরেক্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করে দিয়েছেন। কিন্তু এরকম এখনকার রিসেন্ট জাজমেন্ট সেটাতে হবে না।
7-1-7-2 যদি না করেন তাহলে 7-3 অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। 7-3 বা প্লেনটিভ যদি 7-3 অ্যাপ্লিকেশন করে যে 7-1-7-2 করেনি, তখন 7-3 কিন্তু অ্যালাউ হয়ে যাবে। 7-3 অ্যালাউ হয়ে গেলে আপনার ডিফেন্সটা স্টাক আউট হয়ে যাবে, আপনার রিটেন স্টেটমেন্টের 1 পয়সা ভ্যালু থাকবে না। কারণ আমরা করতাম কি, রিটেন স্টেটমেন্টে সব কিছু চ্যালেঞ্জ করে দিতাম, যদি সে আমার ল্যান্ডলর্ড না হয়, যদি ওনার না হয়, 7-1-7-2 করতাম না। কিন্তু বর্তমানে আইনে বলছে 7-1-7-2 করেই চ্যালেঞ্জ করতে হবে, তারপর রিটেন স্টেটমেন্টে চ্যালেঞ্জ করতে হবে। 7-1-7-2 যদি এস্টাবলিশ না হয়, যদি 7-1-7-2 রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু ডিফেন্স স্টাক আউট, রিটেন স্টেটমেন্ট আর গণ্য হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার একটা রিসেন্ট জাজমেন্ট এসছে অনারেবল জাস্টিস শম্পা দত্ত পাল। তিনি একটা জাজমেন্ট দিয়েছেন যে রেন্ট কন্ট্রোলে জমা দিলেও যদি মামলা চলাকালীন রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া হয়, সেটা ইলিগাল ডিপোজিট নয়, সেটা ইরেগুলার ডিপোজিট, সেটাকেও ভ্যালিড হিসেবে দেখতে হবে এবং কাউন্ট করতে হবে। কারণ আমরা আগে যেটা বলতাম, বা যেটা আমি আমার ক্লায়েন্টকে এখনও বলি, যে উচ্ছেদের নোটিশ পাওয়ার পরও আপনি রেন্ট কন্ট্রোলে জমা দিয়েই যেতে পারেন, কিন্তু যতক্ষণই সুটের সমন্স পেয়ে গেলেন উইদিন 1 ক্লিয়ার মান্থ আপনাকে কিন্তু কোর্টে জমা দিতে হবে, তখন কিন্তু আর রেন্ট কন্ট্রোলে জমা দেবেন না। এটা আমরা বলি, আগেও বলেছি, এখনও বলেছি এবং এখনও বলবো। তার কারণ হচ্ছে, কোর্টে যখন একটা মামলা পেন্ডিং হয়ে যায় তখন আর রেন্ট কন্ট্রোলে দেওয়ার দরকার নেই, কারণ বোনাফাইডনেসটা কিন্তু কোর্টে বিচার হবে। সুতরাং রেন্ট কন্ট্রোলে যতদিন অবধি দিয়েছেন সেটা স্টপ করে কোর্টে 7-1-7-2 করে কোর্টে জমা দিন। যদিও অনারেবল জাস্টিস শম্পা দত্ত পাল বলেছেন যে সেটাতে ব্যাড ডিপোজিট হবে না, সেটা মেয়ার ইরেগুলার ডিপোজিট হিসেবে ট্রিট হবে, ইনভ্যালিড ডিপোজিট নয়। কিন্তু এটা আমি অ্যাডভাইস করব, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অনারেবল জাস্টিস, অনারেবল জাজ অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট আর এনি আদার কোর্ট, আমি এটুকুই অ্যাডভাইস করব, যেটা আমার পার্সোনাল অ্যাডভাইস, এবং এই অ্যাডভাইসটা আপনাদের কাজে লাগবে। আপনারা নোট রাখতে পারেন যে রেন্ট কন্ট্রোলে জমা দিচ্ছেন ততক্ষণই যতক্ষণ আপনার হাতে সুটের সমন না আসে। সুটের সমন এসে গেলে সেই ভাড়াটা কিন্তু কোর্টে জমা করবেন, অনওয়ার্ডস কোর্টে জমা করবেন, তাতে আপনাদের সেফটি সিকিউরিটি থাকবে, মামলার ডিফেন্সটা ঠিক থাকবে। কারণ আজকে অনারেবল জাজ একটা জাজমেন্ট দিলেন, পরবর্তীকালে সেই জাজমেন্ট অন্য জজের দ্বারা খারিজও হতে পারে, চেঞ্জও হতে পারে, কিন্তু কোর্টে জমা পড়লে সেটা সেফ ডিপোজিট হিসেবেই ট্রিট হবে। আর রেন্ট কন্ট্রোলে জমাটা একটা ডিসপিউট থেকেই যাচ্ছে, জাজ ভ্যারি করে, কিন্তু স্ট্যাটিউটে অনুযায়ী কোর্টে যখনই কোর্টের সমন পাচ্ছেন তখন কোর্টে জমা দেওয়াটাই ভালো, এটা মাথায় রাখবেন। নাহলে কিন্তু 7-3 একবার হয়ে গেলে আপনার কোনো ডিফেন্স নেই, কোনো রিটেন স্টেটমেন্ট কাজে লাগবে না। আর 7-3 ডিফেন্স স্টাকআউট বলতে যেটা বোঝাচ্ছে, আপনার রিটেন স্টেটমেন্ট আপনি জমা করতে পারবেন না, জমা করলেও সেটা খারিজযোগ্য, এবং আপনি কোনো সাক্ষী দিতে পারবেন না, শুধু প্লেনটিফের সাক্ষীকে জেরা করতে পারবেন, এইটুকু আপনি পারেন, আর কিছু নয়। কিন্তু হ্যাঁ, জেরাতে যদি কেস খারিজ হয়ে যায় হবে। 7-3 অ্যালাউ হয়ে যাওয়া এই নয় যে ডিফেন্স স্টাকআউট, এই নয় মানে এই নয় যে প্লেনটিফের প্লেন্ট অ্যালাউ হয়ে যাবে বা প্লেনটিফ কেসে জিতে যাবে, তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। ডিফেন্ডেন্ট শুধু সাক্ষী দিতে পারবে না, 7-3 অ্যালাউ হলে রিটেন স্টেটমেন্টটার কোনো ভ্যালু থাকবে না, কিন্তু ক্রস করতে পারবে। আশা করি সবাই সব কিছু বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এখন সবসময় উত্তর দিতে পারি না, চেষ্টা করি কিন্তু সময় অভাবে পারি না, তাও চেষ্টা করব। যদি ফার্দার কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আর এটা স্কিপ করে দেখবেন না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেকের কোশ্চেন এর মধ্যে আছে। যারা কোশ্চেন করেছেন, আমার প্রিয় স্টুডেন্টরা, আমার প্রিয় ক্লায়েন্ট, ফেসবুক ফলোয়ার, ইউটিউব ফলোয়ার্স, প্রত্যেকে কোশ্চেনগুলো করেছেন। এইটা অনেক দিন ধরে, মানে লাস্ট 1 মাস ধরে যা কোশ্চেন, তার একটা সামারি করে আমি দিয়ে দিলাম। আশা করি সকলের উপকারে লাগবে। ভালো থাকবেন।